এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিয়া ম্যাথ ক্লাসেস। জিনিয়া ম্যাথ ক্লাসেসে অনেক অনেক স্বাগত সকলকে। তো আজকে যে আমরা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং বোর্ড এক্সাম ক্লাস 11-12 তো অবশ্যই, WBGE ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট হতে যাচ্ছে। স্টার্ট করব, সেটা হলো কলমবিদের ইম্পর্টেন্ট একটা টপিক, ডেরিভেটিভ বা অবকলন। তো এর আরেকটা নাম আছে ডিফারেন্সিয়েশন। তো দেরি না করে স্টার্ট করে যাক ক্লাস। তাহলে আমরা যেটা আজকে করব সেটা অবকলন বা অন্তর্কলজ। টপিকটার নাম হচ্ছে অবকলন বা অন্তর্কলজ, ডিফারেন্সিয়েশন, বা একে অনেকে ডেরিভেটিভও বলে। তাহলে এর অনেক কটা নাম আছে, কিন্তু অবকলন, অন্তর্কলজও বলা হয়, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তো এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট টপিক আলোচনা করার জন্য, তো এখানে কিন্তু ডেরিভেটিভ মানেই কিন্তু হারের বিষয়টা কিন্তু চলে আসে, হার নির্ণয় কিন্তু বিষয়টা চলে আসে। তো ফার্স্টে দুটো জিনিস আমরা কিন্তু ক্লিয়ার করে নিই। সেটা একটা হলো, এক নম্বর হলো স্বাধীন চল আর দু নম্বর হলো অধীন চল। তো এই দুটো কিন্তু কনসেপ্ট একটু লাগবে এখানে। তো স্বাধীন চল, দেখো স্বাধীন চলকে আমি এক্স দিয়ে ডিনোট করছি কারণ এটা কারোর উপর নির্ভরশীল নয়, সেই জন্য কিন্তু এটা হয়ে গেল আমাদের স্বাধীন চল। এবং এবার আমি লিখলাম এফ অফ এক্স, ফাংশনটা কিন্তু এক্স এর উপর নির্ভরশীল হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার অধীন চল। এটা হয়ে গেল স্বাধীন চল, এটা অধীন চল। স্বাধীন চল মানে যেই চল কারোর উপর নির্ভরশীল নয়, অধীন চল হলো যেই চলগুলো অন্যের উপর নির্ভরশীল, সেই জন্য কিন্তু এর নাম অধীন চল। তাহলে এরপরে আমরা কিন্তু এর ডেফিনেশনে চলে আসি। তো অবকল বা অন্তর্কলজের সংজ্ঞা যদি বলতে বলে, তো সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা হলো স্বাধীন চলের ক্ষুদ্র বৃদ্ধি। ক্ষুদ্র জিনিসটার সাথে সবাই পরিচিত, ক্ষুদ্র যখনই জিনিস চলে আসবে তখনই তো সঙ্গে সঙ্গে আমরা কি ক্ষুদ্র বৃদ্ধি মানে ডেল্টা এক্স কিন্তু নেই। আর তাহলে এক্স চলের ক্ষুদ্র বৃদ্ধি যদি হয় তাহলে ডেল্টা এক্স। এটাকে যদি আমি ওয়াই দ্বারা ডিনোট করি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে ওয়াই চলের যদি ক্ষুদ্র বৃদ্ধি হয় তাহলে ডেফিনেটলি সেটা ডেল্টা ওয়াই হয়ে যাবে। তাহলে ডেফিনেশনটা এমন যে এক্স চলের ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে, এক্স চলের ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই চলের যে বৃদ্ধি হয় তার হার নির্ণয় পদ্ধতিকে কিন্তু ডেরিভেটিভ বলে। এক্স চলের ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই চল, তাহলে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে এক্স চলে ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই চলের বৃদ্ধি, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার এখানে আমরা নিয়ে নিলাম লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, মানে ডেল্টা এক্স যেহেতু ক্ষুদ্র টেন্স টু জিরোর দিকে যাচ্ছে, তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এরপর আমরা লিখব লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। এবার ডেল্টা ওয়াই কে দেখো আমি একটু মডিফাইড করে লিখি। দেখো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই দেখলাম, এবং একটা বুদ্ধি করে কি করলাম, মাইনাস ওয়াই করে দিলাম। কেন করলাম? তার কারণ হচ্ছে ডেল্টা ওয়াই উপরে ছিল, ডেল্টা ওয়াই উপরে ছিল, ওয়াই এক্সট্রা ভাবে নিয়েছি প্লাস, তাহলে আমাকে এটা মাইনাস করতে হবে, তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে ডেল্টা ওয়াই কিন্তু থেকে গেল। তাহলে আমি বুদ্ধি করে লিখলাম ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে যা আছে তাই ডেল্টা এক্স যা আছে তাই রেখে দিলাম। এরপর লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স টেন্স টু জিরো যা থাকতো হয়ে গেল লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে ফাংশনটা ছিল আমার ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, মানে এক্স চলে ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই চলে বৃদ্ধি। এক্স এর মান ধরো মনে করো ফাংশনটা থাকে ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কয়ার, এক্স এর মান যদি 1 হয়ে যায় ওয়াই এর মানও 1, এক্স এর মান যদি 2 হয়ে যায় ওয়াই এর মান তখন কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এক্স চলে সাপেক্ষে ওয়াই চলে বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটাকে আমরা লিখবো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স লিখতে পারি। আর ওয়াই, ওয়াই মানে তো আমরা এফ এক্স, তাহলে এফ এক্স আমরা নিয়ে নিলাম বাই ডেল্টা এক্স। এরপরে এই যে ডেল্টা এক্স তো ক্ষুদ্র বৃদ্ধি, তাহলে এটাকে আমরা কিন্তু এইচ ধরে নিই। তাহলে এবার আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে আমরা কি দেখলাম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। একে কিন্তু ডিনোট করা হয় ডি ওয়াই বাই ডি এক্স, একেই কিন্তু আবার বলা হয় এফ ড্যাশ এক্স। তাহলে ডেফিনেশন সবার ক্লিয়ার হয়ে গেল যে এফ ড্যাশ এক্স এর ডেফিনেশন কিন্তু, এফ ড্যাশ এক্স এর ডেফিনেশন তাহলে কি হয়ে গেল, এফ ড্যাশ এক্স এর ডেফিনেশন
লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। এটা কিন্তু মেইন ডেফিনেশন। অবকলন বা অন্তর্কলজের প্রাথমিক যদি বলতে চাও, প্রাথমিক সংজ্ঞাটা কি? প্রাথমিক সংজ্ঞা হচ্ছে f dash x equals to limit h tends to 0 f of x plus h minus f of x by h। তাহলে আমরা শিখলাম y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অবকল সহ। তাহলে y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অবকল সহ y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অবকল সহ হচ্ছে x equals to আমরা শিখবো a বিন্দুতে। তাহলে f dash a হয়ে যাবে, x equals to a বিন্দুতে বলছে, তাহলে f dash a হয়ে যাবে। সেম জিনিস লিমিট h tends to 0, জাস্ট আমরা কি করব, x এর জায়গায় a লিখে দেব। লিমিট a plus h minus f of a by h। তাহলে এই ডেফিনেশন থেকে আমাদের কিন্তু চলে আসলো যে x equals to a বিন্দুতে অবকল সহ f dash a আমরা শিখে গেলাম লিমিট h tends to 0 f of a plus h minus f of a by h। এবার আমরা কিন্তু y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে ডান দিকের কিন্তু আমরা সহগ কিন্তু শিখবো। ডান দিক যদি বলে, ডান দিকে যদি বলে তাহলে সেটা হয়ে গেল রাইট f dash a। ডান দিক বাঁ দিক, ডান দিকে হয়ে গেল রাইট আর বাঁ দিকে হয়ে গেল লেফট। তাহলে ডান দিকে যদি আমরা অবকল সহগ বের করতে যাচ্ছি, তাহলে ডান দিকের অবকল সহগ হচ্ছে রাইট f dash a এবং সেটাকে কিন্তু ডিনোট করা হয় লিমিট h tends to 0 প্লাস ডান দিক 0 প্লাস f of a plus h minus f of a by h। এটা কিন্তু ডান দিকে ডেরিভেটিভ। এবার আমরা যদি বাম দিকে করি তাহলে লেফট f dash a সেম পয়েন্টে আমরা করব x equals to a বিন্দুতে লিমিট h tends to 0 minus f of a plus h minus f of a by h। তাহলে আমরা শিখে গেলাম বাম দিকের অবকলন এবং ডান দিকের অবকলন। বাম দিকের হচ্ছে অবকলন বা অন্তর্কলন সহগ বলতে পারো, সেটা কিন্তু লিমিট h tends to 0 প্লাস। ডান দিক বলছে ডান দিকে সবসময় প্লাস হয় আর বাঁ দিকে সবসময় মাইনাস হয়ে যায়। ডান দিকে হয়ে গেল লিমিট h tends to 0 প্লাস f of a plus h minus f of a by h আর বাম দিকে হয়ে গেল লিমিট h tends to 0 minus f of a plus h minus f of a by h। তাহলে আমরা শিখে গেলাম বাম দিক ও ডান দিকে কিন্তু কিভাবে সহগ বের করতে হয়, অবকলন সহগ, তাই তো? তাহলে এটুকু আমরা এরপরে আমরা শিখবো যে y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা সেটা কিন্তু চেক করার জন্য আমাদের কি করতে হবে। তাহলে আমরা শিখবো এরপরে যে y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, তাহলে y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে কিনা সেটা চেক করার জন্য বাম দিকের ডেরিভেটিভটা এবং ডান দিকের ডেরিভেটিভ ইকুয়াল করে দেব। তাহলে বাম দিকে যদি আমরা করি তাহলে লেফট f dash a is equal to right f dash a। তাহলে লেফট f dash a equals to right f dash a, লেফট f dash a and right f dash a যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা বলবো যে বাম দিকের যখন ইকুয়াল হয়ে যাবে তখনই আমরা বলবো যে x equals to a বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব রয়েছে। তার মানে লেফট f dash a মানে লিমিট h tends to 0 মাইনাস, যেহেতু লেফট বলছে 0 মাইনাস f of ডেফিনেশন একদম a plus h minus f of a by h। তার মানে লেফট f dash a equals to right যদি করি লিমিট h tends to 0 plus f of a plus h minus f of a by h। তার মানে বাম দিকের ডেরিভেটিভ আর ডান দিকের ডেরিভেটিভ যখন ইকুয়াল হয়ে যাবে তখনই আমরা বলতে পারবো যে y equals to fx অপেক্ষক x equals to a বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু অন্তর্কলজের প্রাচীন সংজ্ঞা থেকে কিন্তু পেয়ে গেলাম। এরপর আমরা খুবই ইম্পর্টেন্ট যে সূত্রগুলো, যেগুলো ছাড়া আমাদের অঙ্ক হবেই না, সেই সূত্রগুলো আমরা দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট সূত্র। তাহলে ফার্স্টে আমরা শিখে নেব যে d by dx
x টু দি পাওয়ার n এর সূত্র d বাই dx x টু দি পাওয়ার n এর সূত্র আমরা কিন্তু শিখে নেব। তাহলে d বাই dx x টু দি পাওয়ার n এর সূত্র কি? a x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই সঙ্গে সঙ্গে। তাহলে d বাই dx x টু দি পাওয়ার 5 যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে 5টা বাইরে আসবে, যেহেতু nটা বাইরে চলে আসলো, তাহলে 5টা বাইরে চলে আসলো, x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে একটা কম হয়ে যাবে, তাহলে 4 হয়ে গেল, 5 x টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর সূত্র আমরা শিখে গেলাম। এবার আমরা 2 নম্বর সূত্র শিখবো। এখন 2 নম্বর সূত্র d বাই dx যদি sin x থাকে, তাহলে d বাই dx যদি sin x থাকে তাহলে কি হয়ে যাবে? d বাই dx যদি sin x থাকে তাহলে সেটা হয়ে যাবে cos x। d বাই dx sin x যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে cos x। এবার 3 নম্বর সূত্র আমরা শিখবো d বাই dx যদি cos x থাকে তাহলে হয়ে যাবে কিন্তু মাইনাস sin x। এবং এখানে ছোট্ট একটু জিনিস তোমরা মনে রাখবা যে d বাই dx এর ভেতরে যদি c থাকে না, d বাই dx এর ভেতরে যদি c থাকে, c থাকা মানে সামনে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। যতগুলো দেখবা যে তোমার c থাকবে তো সেটা সামনে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। এবার চলো আরেকটা শিখে নিই, d বাই dx। এবার দেখো কনস্ট্যান্ট মানে ধ্রুবক যদি থাকে, ধরো কনস্ট্যান্ট a নিয়ে নিলাম, কনস্ট্যান্ট মানে ধ্রুবক যদি থাকে এখানে, তাহলে ধ্রুবকের যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে সেটা হয়ে যাবে কিন্তু। নেক্সট আমরা 5 নম্বর সূত্র শিখবো। 5 নম্বর সূত্র d বাই dx tan x tan x যদি থাকে তাহলে এর d বাই dx যদি tan x থাকে তাহলে কি হয়ে যাবে? sec স্কয়ার কিন্তু x। এবার 9 নম্বর সূত্র d বাই dx e টু দি পাওয়ার x d বাই dx e টু দি পাওয়ার x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটাই হবে e টু দি পাওয়ার x ই হবে। এবার 10 নাম্বার d বাই dx থাকলো তোমার a টু দি পাওয়ার x, তাহলে সেটার সূত্র কি হয়ে যাবে? a টু দি পাওয়ার x এর সূত্র a টু দি পাওয়ার x তো থাকবে, তার সাথে সাথে কিন্তু একটা log a থাকবে। তাহলে e টু দি পাওয়ার x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে e টু দি পাওয়ার x ই হবে, a টু দি পাওয়ার x এর যদি আমরা ডেরিভেটিভ করি a টু দি পাওয়ার x log a। এবার 11 নম্বর d বাই dx। এবার দেখো যে আমরা গুণের সূত্র শিখবো, ভাগের সূত্র শিখবো। তো গুণের দুটো ফাংশন এখন রয়েছে, u v দুটো ফাংশন, u একটা ফাংশন v একটা ফাংশন, দুটো ফাংশন যদি একসাথে থাকে তাহলে আমরা কি করব? প্রথমটা ফিক্সড রাখবো, সেকেন্ডেরটা ডেরিভেটিভ করে দেব, প্লাস সেকেন্ডটা ফিক্সড রাখবো, প্রথমেরটা ডেরিভেটিভ করে দেব। তাহলে আমরা কি শিখলাম? u ফিক্সড v এর ডেরিভেটিভ করে দিলাম, প্লাস ভি ফিক্সড আবার ইউ এর ডেরিভেটিভ করলাম। এটা হলো আমার গুণের সূত্র। এবার চলে আসো ভাগের সূত্র d বাই dx ইউ বাই ভি। ভাগের সূত্র আমরা কি করব? ভাগের সূত্রের ক্ষেত্রে লব বাই হর, তাহলে হরের বর্গ করব, হরটাকে ফিক্সড রাখবো, লবটার আমরা ডেরিভেটিভ করে দেব, মাইনাস তারপরে আমরা কিন্তু লবটাকে ফিক্সড রাখবো, হরের ডেরিভেটিভ করে দেবো। তাহলে আমরা কি শিখলাম? ইউ বাই ভি মানে হরের বর্গ করে দিলাম, হরটাকে ফিক্সড রাখলাম, লবটার ডেরিভেটিভ করে দিলাম, মাইনাস ইউটাকে ফিক্সড রাখলাম, আবার ভি ডেরিভেটিভ করে দিলাম। এবার চলে আসো 13 নম্বর সূত্র। আমরা শিখবো d বাই dx যদি কোনো সময় log x, ভেতরে ফাংশন থাকলো log x এর যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাবে 1 বাই x। 4 নাম্বার d বাই dx। এবার থাকলো তোমাদের শুধু অনলি x থাকলো ভেতরে, শুধু অনলি যদি x থাকে তাহলে সেটা হয়ে যাবে 1। 15 নাম্বার d বাই dx রুট x ভেতরে থাকলো, রুট x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাবে 1 বাই 2 রুট x। 16 নাম্বার d বাই dx ভেতরে থাকলো 1 বাই x, এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে মাইনাস 1 বাই x এর স্কয়ার। এখন কিছু আমরা ইনভার্সের ফর্মুলাগুলো দেখে নিই, যে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র এবং ডেরিভেটিভ করার সময় এই সূত্রগুলো কিন্তু খুব কাজে লাগে। তাহলে এখন আমরা একে একে ইনভার্সের সূত্রগুলো দেখে নিই। d বাই dx ভেতরে থাকলো sin ইনভার্স x, d বাই dx ভেতরে থাকলো sin ইনভার্স x, তাহলে এর সূত্র কি হয়ে যাবে? 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন ভেতরে থাকলো d বাই dx cos ইনভার্স x। আমি আগেও বলেছিলাম যে c যদি ডেরিভেটিভের ভেতরে থাকে তাহলে সেটা কিন্তু সামনে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। 3 নাম্বার d বাই dx যদি tan ইনভার্স x থাকে
তাহলে সেই ডেরিভেটিভটা হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। 4 নাম্বার ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স যদি থাকে তাহলে দেখো কট সি সামনে মাইনাস হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপর আমরা 5 নাম্বার সূত্র শিখবো ডি বাই ডিএক্স সেক ইনভার্স এক্স। ডি বাই ডিএক্স সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স এর সূত্র 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। 6 নম্বর সূত্র ডি বাই ডিএক্স কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স সি মাইনাস হয়ে যাবে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আজকে ফার্স্টে আমরা শিখে নিলাম যে ডেরিভেটিভ বা অবকলনের সংজ্ঞাটা একটু দেখে নিলাম ইন শর্টে, এবং তার সাথে সাথে এই সূত্রগুলো আমরা শিখে নিলাম। তো এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো এই সূত্রগুলো শিখে নিলাম, নেক্সট দিনে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। তো আজকে এইটুকুই থাকবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।